নমস্কার, আমি বিচিত্রা চলে এসেছি স্ত্রীর পত্র গল্পের তৃতীয় পর্ব নিয়ে। বিন্দুর স্বামীকে হঠাৎ পাগল বলে বোঝা যায় না, কিন্তু একদিন সে এমন উন্মাদ হয়ে ওঠে যে তাকে ঘরে তালাবন্ধ করে রাখতে হয়। বিবাহের রাত্রে সে ভালো ছিল, কিন্তু রাত জাগা প্রভৃতি উৎপাতে দ্বিতীয় দিন থেকে তার মাথা একেবারে খারাপ হয়ে গেল। বিন্দু দুপুর বেলায় পিতলের থালায় ভাত খেতে বসেছিল। হঠাৎ তার স্বামী থালা শুদ্ধ ভাত টেনে উঠোনে ফেলে দিল। হঠাৎ কেমন তার মনে হয়েছে বিন্দু স্বয়ং রানী রাসমণি। বেহারাটা নিশ্চয় সোনার থালা চুরি করে রানীকে তার নিজের থালায় ভাত খেতে দিয়েছে, এই তার রাগ। বিন্দু তো ভয়েই মরে গেল। তৃতীয় রাত্রে শাশুড়ি তাকে যখন স্বামীর ঘরে শুতে বললেন, বিন্দুর প্রাণ শুকিয়ে গেল। শাশুড়ি তার প্রচন্ড রাগলে তার আবার জ্ঞান থাকে না। সেও পাগল, কিন্তু পুরো নয়। পুরো নয় বলে আরো ভয়ানক। বিন্দুকে ঘরে ঢুকতে হলো। স্বামীর সে রাত্রে ঠান্ডা ছিল বটে, কিন্তু ভয়ে ভয়ে বিন্দুর শরীর যেন কাঠ হয়ে গেল। স্বামী যখন ঘুমিয়েছে, অনেক রাত্রে সে অনেক কৌশল করে পালিয়ে চলে এসেছে। তার বিস্তারিত বিবরণ লেখার দরকার নেই। ঘৃণায় রাগে আমার সকল শরীর জ্বলতে লাগলো। আমি বললুম, এমন ফাঁকির বিয়ে! বিন্দু, তুই যেমন ছিলি তেমনি আমার কাছে থাক, দেখি তোকে ওরা কি করে নিয়ে যেতে পারি। তোমরা বললে বিন্দু মিথ্যা কথা বলছে। আমি বললুম, কখনো না, ও মিথ্যা বলেনি। তোমরা বললে, কেমন করে জানলে? আমি বললুম, আমি নিশ্চয়ই জানি। তোমরা আমাকে ভয় দেখালে। বিন্দুর শ্বশুর বাড়ির লোকে পুলিশ কেস করলে মুশকিলে পড়তে হবে। আমি বললুম, ফাঁকি দিয়ে পাগল বরের সঙ্গে ওর বিয়ে দিয়েছে, এ কথা কি আদালত শুনবে না? তোমরা বললে, তবে কি এই নিয়ে আদালত করতে হবে নাকি? কেন, আমাদের দায় কিসের? হ্যাঁ? আমি বললুম, আমি নিজের গয়না বেচে যা করতে পারি করব। তোমরা সকলে বললে, উকিল বাড়ি ছুটবে নাকি? এই কথার জবাব নেই। কপালে করাঘাত করতে পারি, তার বেশি আর কি বা করব। ওদিকে বিন্দুর শ্বশুর বাড়ি থেকে ওর ভাসুর এসে বাইরে বিষম গোল বাঁধিয়েছে। সে বলছে সে থানায় খবর দেবে। আমায় যে কি জোর করে সে জানি রে, কিন্তু কসাইয়ের হাত থেকে যে গরু প্রাণ ভয়ে পালিয়ে এসেছে, আমার আশ্রয় নিয়েছে, তাকে পুলিশের তাড়ায় আবার সেই কসাইয়ের হাতে আমি ফিরিয়ে দিতে হবে, এই কথা কোনো মতেই আমার মন মানতে চাইল না। আমি স্পর্ধা করে বললুম, তা দেখ থানায় খবর। এই বলে মনে করলুম বিন্দুকে এই বেলা আমার শোবার ঘরে এনে তাকে নিয়ে গিয়ে ঘরে তালা বন্ধ করে বসে থাকি। খোঁজ করে দেখি বিন্দু নেই। তোমাদের সঙ্গে আমার বাদ প্রতিবাদ যখন চলছিল, তখন বিন্দু আপনি হতে বাইরে গিয়ে তার ভাসুরের হাতে ধরা দিয়েছে। সে বুঝেছে হে বাড়িতে যদি সে থাকে, তবে আমাকে সে বিষম বিপদে ফেলবে। মাঝখানে পালিয়ে এসে বিন্দু আপন দুঃখ আরো বাড়ালো।
তার শাশুড়ির তর্ক এই যে তার ছেলে তো ওকে খেয়ে ফেলছিল না, মন্দ স্বামীর দৃষ্টান্ত সংসারে দুর্লভ নয়, তাদের সঙ্গে তুলনা করলে তার ছেলে তো সোনার চাঁদ। আমার বড় যা বললেন, ওর পোড়া কপাল, তা নিয়ে দুঃখ করে কি বা করব, তা পাগল হোক ছাগল হোক স্বামী তো বটে। কুষ্ঠ রোগীকে কোলে করে তার স্ত্রী বেশ্যার বাড়িতে নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছে, সতী সাধ্যের সেই দৃষ্টান্ত তোমাদের মনে জাগছিল। জগতের মধ্যে অধমতম কাপুরুষতার এই গল্পটা প্রচার করে আস্তে তোমাদের পুরুষের মনে আজ পর্যন্ত এতটুকু সংকোচ বোধ হয়নি। সেই জন্য মানব জন্ম নিয়েও বিন্দুর ব্যবহারে তোমরা রাগ করতে পেরেছ। তোমাদের মাথা হেঁট হয়নি, বিন্দুর জন্য আমার বুক ফেটে গেল, কিন্তু তোমাদের জন্য আমার লজ্জার সীমা ছিল না। আমি তো পাড়া গেমে, তার উপরে তোমাদের ঘরে পড়েছি। ভগবান কোন ফাঁক দিয়ে আমার মধ্যে এমন বুদ্ধি দিলেন, তোমাদের এই সব ধর্মের কথা আমি যে কিছুতেই সইতে পারলুম না। আমি নিশ্চয়ই জানতাম মরে গেলেও বিন্দু আমাদের ঘরে আর আসবে না, কিন্তু আমি যে তাকে বিয়ের আগে আশা দিয়েছিলাম যে তাকে শেষ পর্যন্ত আমি ত্যাগ করব না। আমার ছোট ভাই শরৎ কলকাতার কলেজে পড়ছিল। তোমরা জানোই তো যত রকমের ভলান্টিয়ারি করা, প্লেগের পাড়ার ইঁদুর মারা, দামোদরের বন্যায় ছোটা, এতেই তার এত উৎসাহ যে উপরে উপরে দুবার এফএ পরীক্ষায় ফেল করেও কিছু মাত্র দমে যায়নি। তাকে আমি ডেকে পাঠালুম, বিন্দুর খবর যাতে আমি পাই তোকে সেই বন্দোবস্ত করে দিতে হবে শরৎ। বিন্দু আমাকে চিঠি লিখতে সাহস করবে না, লিখলেও আমি তা পাবো না। এরকম কাজে চেয়ে যদি তাকে বলতুম বিন্দুকে ডাকাতি করে আনতে কিংবা পাগল স্বামীর মাথা ভেঙে দিতে, তাহলে সে বেশ খুশি হতো। শরতের সঙ্গে আলোচনা করছিল, আলোচনায় আমি মগ্ন। ঠিক এমন সময় তুমি ঘরে এসে বললে, আবার কি হাঙ্গামা বাঁধিয়েছ? আমি বললুম, সেই যা সব গোড়ায় বাঁধিয়েছিলুম, তোমাদের ঘরে এসেছিলুম, কিন্তু সে তো তোমাদেরই কীর্তি। তুমি জিজ্ঞাসা করলে, বিন্দুকে আবার এনে কোথায় লুকিয়ে রেখেছ? আমি বললুম, বিন্দু যদি আসতো তাহলে নিশ্চয়ই এনে লুকিয়ে রাখতুম, কিন্তু সে আসবে না, তোমাদের ভয় নেই গো। শরৎকে আমার কাছে দেখে তোমার সন্দেহ আরো বেড়ে উঠল। আমি জানতুম শরৎ আমাদের বাড়ি যাতায়াত করে, তোমরা কিছুতেই পছন্দ করতে না। তোমাদের ভয়ও ছিল ওর পরে পুলিশের দৃষ্টি আছে, কোন দিন কোন রাজনৈতিক মামলায় পড়বে, তখন তোমাদের শুদ্ধ জড়িয়ে ফেলবে। সেই জন্য তো আমি ওকে ভাই ফোঁটা পর্যন্ত লোক দিয়ে পাঠিয়ে দিতুম, ঘরে ডাকতুম না। তোমার কাছে শুনলুম বিন্দু আবার পালিয়েছে, তাই তোমাদের বাড়িতে তার ভাসুর খোঁজ করতে এসেছে। শুনে আমার বুকের মধ্যে শেল বেঁধলো। হতভাগের কি অসহ্য কষ্ট তা বুঝলাম, অথচ কিছুই করার রাস্তা নেই আমার। শরৎ খবর পেয়ে ছুটল। সন্ধ্যার সময় ফিরে এসে আমাকে বলল, বিন্দু তার খুড়তুতো ভাইদের বাড়ি গিয়েছিল,
কিন্তু তারা তুমুল রাগ করে তখনই আবার তাকে শ্বশুর বাড়ি পৌঁছে দিয়ে গেছে। এর জন্য তাদের খেসারত এবং গাড়ি ভাড়া দণ্ড যা ঘটেছে তার ঝাঁঝ এখনো তাদের মন থেকে মরেনি। তোমাদের খুড়িমা শ্রীক্ষেত্রে তীর্থ করতে যাবেন বলে তোমাদের বাড়িতে এসে উঠেছেন। আমি বললুম, আমিও যাব। আমার হঠাৎ এমন ধর্মে মন হয়েছে দেখে তোমরা খুব খুশি হয়ে উঠলে, কিছু মাত্র আপত্তি করলে না। এ কথাও মনে ছিল যে এখন যদি কলকাতায় থাকি তবে আবার কোন দিন বিন্দুকে নিয়ে ফ্যাসাদ বাঁধিয়ে বসবো, আমাকে নিয়ে বিষম ল্যাঠা কিনা তোমাদের। বুধবারে আমার যাবার দিন ঠিক হলো, রবিবারে সমস্ত ঠিক হলো। আমি শরৎকে ডেকে বললুম, যেমন করেই হোক বিন্দুকে কিন্তু বুধবারে পুরী যাবার গাড়িতে তোকে তুলে দিতেই হবে। শরতের মুখ প্রফুল্ল হয়ে উঠল। সে বলল, ভয় নেই দিদি, আমি তাকে গাড়িতে তুলে দিয়ে পুরী পর্যন্ত চলে যাব। ফাঁকি নিয়ে দিয়ে জগন্নাথও আমার দেখা হয়ে যাবে। তুমি একদম চিন্তা করো না দিদি। তো আজকে এই তৃতীয় পর্বটি আপনাদের আমি শোনালাম। অপেক্ষা করুন, চতুর্থ পর্বটি নিয়ে এর পরের দিন আমি চলে আসব। একটু অপেক্ষা করুন।